বেশিরভাগ রাইডার ভাবে ভালভ ক্লিয়ারেন্স হচ্ছে এমন জাদুকরি কিছু একটা যেটা মেকানিকরা তাদের ওয়ার্কশপে ফিসফিসায় বলে আর আপনার বাইক ঠিক হয়ে যায়। কিন্তু অ্যাকচুয়ালি এটা তেমন কঠিন কিছু না বোঝা। এটা ছোট সুই সাইজের একটা গ্যাপ, যেটা আপনার ক্যাম লোব আর ভালভ ট্রেনের মাঝখানে সূক্ষ্ম একটা ফাঁকা জায়গা আছে, সেখানে থাকে। গ্যাপটা ছোট, কিন্তু ইঞ্জিনের সবচেয়ে সেন্সিটিভ অংশের মধ্যে একটা হচ্ছে এই গ্যাপটা। এখন আসল মোচড়টা হচ্ছে এইখানেই, যে এই গ্যাপটা সবসময় একই থাকে না। এটা কাইন্ড অফ হামাগুড়ি দেয়, মাঝে মধ্যে সংকুচিত হয় আবার মাঝে মধ্যে বাড়ে। এখন তার এই বাড়া কমাটা বাহ্যিক কোনো সাইন ছাড়াই সে করে। এখন এই গ্যাপটা আপনার অ্যাকচুয়াল পরিমাণও যদি বাড়ে কমে, আপনার ইঞ্জিনের সুরের বদলে সর্বনাশ ডেকে আসবে। এখন এই ভাল্ব মাত্রাতিরিক্ত লুজ আর মাত্রাতিরিক্ত টাইট, দুইটার মধ্যে একটা কিন্তু বেশি ক্ষতিকর। এমনই ক্ষতিকর যে দেখা যাবে আপনার নতুন ইঞ্জিনে যদি হয় সেটা সেটা খুলে বেশ এক্সপেন্সিভ একটা রিপেয়ার করতে হচ্ছে। চলেন ওই আলোচনাতেই হচ্ছে আজকে ঢুকবো। এখন আপনি যদি একটা মোটরসাইকেল ওনার হন, এই ভিডিওটা আপনার জন্য মাস্ট একটা ওয়াচ, বিকজ অ্যাট সাম পয়েন্ট ইন ইউর মোটর বাইকিং লাইফ আপনাকে এটা করতেই হবে। এটা প্রত্যেকটা ইঞ্জিনেই হচ্ছে এই ভালভ ক্লিয়ারেন্সটা ড্রিফট করে, আইদার টাইটের দিকে যায় অথবা লুজের দিকে যায়। তো আপনাকে এটা হচ্ছে ফেস করতেই হবে। আর আপনি যদি যখন এটা ফেস করবেন, কোনো স্টুপিড কোনো মেকানিকের কাছে যদি নিয়ে যান যার কিনা হচ্ছে এটা সম্পর্কে জিরো আইডিয়া, সে দেখা যাবে এমনভাবে অ্যাডজাস্ট করছে আপনার ভালভটা, এটার যে ইঞ্জিনটার তখন ক্ষতি হবে। এখন ভালভ ক্লিয়ারেন্সটা আপনার বুঝতে হলে ইঞ্জিনের যে ভালভ ট্রেনটা আছে, সে ভালভ ট্রেনটা আপনাকে বুঝতে হবে। এই ভালভ ট্রেনটা থাকে হচ্ছে যে কোনো ইঞ্জিনই বলেন না কেন এটার হেডের মধ্যে। এখন ফান্ডামেন্টালি কিছু সিস্টেম তাদের চেঞ্জ হয়, যেমন 300 এর কথা যদি বলেন, সেখানে হচ্ছে একটা শিম আন্ডার বাকেট সিস্টেম ইউজ করা হয়েছে। আবার হন্ডা হর্নেট 160R যেটা, ওখানে ইউজ করা হয়েছে রকার আর্ম। এই দুইটা বাইকে আবার ক্যামটা হচ্ছে ওভারহেড ক্যাম। আবার রয়্যাল এনফিল্ডের নতুন যে ইঞ্জিনগুলো আছে সেখানেও রকার আর্ম ইউজ করা এবং ওভারহেড ক্যাম ইউজ করা। ওই যে ডিওএইচসি, এসওএইচসি, এই যে ওভারহেড ক্যাম যে শব্দটা, এটা এখান থেকেই হচ্ছে আসছে। মানে বেসিক্যালি যে ক্যামশ্যাফটটা হচ্ছে ইঞ্জিনের উপরের সাইডে, হেডের উপরের দিকে। আবার রয়্যাল এনফিল্ডের পুরনো যে ইঞ্জিনগুলো আছে ওখানে আবার পুশরড ক্যাম হচ্ছে ইউজ করছে, সেখানে আবার ক্যামশ্যাফটটা নিচের দিকে থাকে। ক্যামশ্যাফটটা কোথায় আছে সেটার উপর বেস করে যদিও ভালভ ট্রেনের ফান্ডামেন্টাল কিছু ডিফারেন্স আছে, বাট যে ইঞ্জিনে যান না কেন, ইঞ্জিনে হেডে যে ভালভ ট্রেনটা আছে সেটার ওয়ার্কিং প্রিন্সিপাল মোরলেস একই রকম। এখন সবার প্রথমে প্রশ্ন আসে যে ভালভ ক্লিয়ারেন্সটা কি। আমার ছবিতে যে ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন, এটা একটা ডিওএসসি ইঞ্জিন। এটা কারণটা হচ্ছে কি, এই যে ক্যামশ্যাফটগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে উপরের দিকে, অর্থাৎ ওভারহেড, হেডের উপরের অংশে কেমন। আর যেহেতু দুইটা ক্যামশ্যাফট অর্থাৎ ডাবল, তো এখানে ডাবল ওভারহেড ক্যাম। তো এখানে ভালভ হচ্ছে 4টা থাকার কথা, কারণ ক্যামলব হচ্ছে 1টা 2টা 3টা 4টা। তো ওরা আরও 2টা হচ্ছে ভালভ যেগুলো ওগুলো আঁকে নেই। আমরা জাস্ট এই 2টা দিয়ে বুঝি, এখানে একটা এই 2টা দিয়ে হচ্ছে আমরা জিনিসটা বুঝি। 300 SR সেম টু সেম এই ভালভ ট্রেনটা ইউজ করছে। এখন এখানে সব বাদ দিয়ে জাস্ট 3টা কম্পোনেন্টের দিকে ফোকাস করেন। 1 নাম্বার হচ্ছে আমার ক্যামলব, 2 নাম্বার হচ্ছে আমার শিম বাকেট, দেন 3 নাম্বার হচ্ছে আমার অ্যাকচুয়াল ভালভটা। এই ভালভটা যে জায়গাতে আছে আমার কম্বাসশন চেম্বারের একদম উপরের অংশটা ওখানেই হয়। আর সেটা যে ভালভই হোক না কেন, ইনটেক বলেন বা এক্সস্ট ভালভ বলেন, এরা যখন ক্লোজড অবস্থায় থাকবে, বন্ধ অবস্থায় থাকবে, তখন পুরো কম্বাসশন চেম্বার সিলড অবস্থায় থাকবে। কোনো কিছু এটার ভিতরে ঢুকতেও পারবে না, কোনো কিছু এটা থেকে বের হইতে পারবে না। এখন এখানে 1 নম্বরের যে ক্যামলব এবং 3 নম্বরের হচ্ছে ভালভ, এর মাঝখানে এই বাকেটটা ছাড়া আরও অনেকগুলো ভালভ ট্রেনের কম্পোনেন্ট থাকে। সবটা জিনিসটাকে ভালভ ট্রেন বলা হয়, কেমন। এটা আমি ওভার সিম্পলিফাই করার জন্য এখানে এভাবে একটু সিম্পলভাবে বোঝাচ্ছি। তো দেখেন এখানে এই ক্যামলব থেকে শুরু করে আমার ভালভ পর্যন্ত এই পুরো জায়গাটার মধ্যে কিছু ছোট মাইক্রোস্কোপিক গ্যাপ থাকে। এই পুরাটার কিউমিলেটিভ যে ভ্যালুটা, আপনি এগুলো যদি অ্যাড করলে দেন গিয়ে আপনি আপনার ভালভ ক্লিয়ারেন্সটা পাবেন। এটা কেন করা হয়? এটা কারণটা হচ্ছে যে কোনো মেটাল আপনি যদি সেটাকে গরম করেন, এটা বাড়বে, প্রসারিত হবে। এখন এখানেই মেইন সমস্যাটা, আমার যে পুরো ভালভ ট্রেনটা যদি সেম মেটালে ক্রিয়েট না করা হয়, একটাকে যদি এক ধরনের মেটালে ক্রিয়েট করা হয়, সবগুলাই হচ্ছে বাইক যখন নর্মাল অপারেটিং টেম্পারেচারে পৌঁছাইতেছে, এগুলো গরম হয়ে এগুলো বেড়ে যাবে। বেড়ে যাওয়ার কারণে যদি এমন হয় যে আমার যে ভালভগুলা কম্বাসশন চেম্বারে যে টাইট সিল ক্রিয়েট করার কথা,
ঠান্ডা অবস্থায় আমি সেটা একরকম মেজার করে আমি টাইট একটা সিল ক্রিয়েট করলাম, কিন্তু যখন গরম হবে আমি গরম অবস্থায় সে অ্যাকচুয়ালি টাইট সিলটা ক্রিয়েট করতেছে কিনা সেটা যদি আমি হিসাবে না আনি, তখন দেখা যাবে যে একটা লিক থেকে যাচ্ছে। আবার এমনও হতে পারে আমার টাইমিংয়ে গরমিল হয়ে গেল। কেমন, ভালভগুলা যখন খোলার কথা, এয়ার এবং ফিউলের মিক্সচারটা যখন প্রপার টাইমে কম্বাসন চেম্বারে ঢুকতে দেওয়ার কথা, সে আইদার আর্লি অথবা দেরিতে ঢুকতে দিচ্ছে। আবার যখন বের হওয়ার কথা সেখানেও সে গরমিল করে ফেলতেছে, আইদার আর্লি বের করে দিচ্ছে অথবা দেরিতে বের করতেছে। এটার কারণে বাইকে অনেক ধরনের সমস্যা দেখা দিবে। এক্স্যাক্টলি এই কারণেই বাইকে ইঞ্জিনিয়াররা পুরো ভালভ ট্রেনের কম্পোনেন্টগুলা যতটুকু গরম অবস্থায় বেড়ে যাবে সেটাকে মাথায় রেখে একটা ক্লিয়ারেন্স বাইকটা ঠান্ডা অবস্থায় রেখে দেন। এটার কারণে বাইক যখন গরম হচ্ছে তখন সবগুলা কম্পোনেন্ট হচ্ছে বাড়তেছে, বাড়লেও স্টিল আপনার কম্বাসশন চেম্বারটা, তার যে কম্বাসশন সাইকেল আছে, কম্বাসশন সাইকেলের সময় দুটা ভালভই, এক্সস্ট বলেন বা ইনটেক ভালভ বলেন, এগুলা প্রপারলি সিলড অবস্থায় রেখে দিবে চেম্বারটাকে, যাতে কম্বাসশন প্রেশার কোনোভাবেই বাইরে লিক না করে। আর বাই দ্য ওয়ে, এক্স্যাক্টলি এই কারণে বাইক সবসময় ঠান্ডা অবস্থায় অ্যাটলিস্ট 6 থেকে 7 ঘন্টা, আর সবচেয়ে আইডিয়াল হচ্ছে আপনি যদি সারা রাত রেখে ঠান্ডা করে রেখে দিতে পারেন, ওই অবস্থাতে ভালভ ক্লিয়ারেন্স হচ্ছে অ্যাডজাস্ট করতে হয়। কিছু ছাগল টেকনিশিয়ান আছে, আপনি গরম অবস্থায় বাইক নিয়ে হচ্ছে তাদের ওয়ার্কশপে নিয়ে যাবেন, দেখবেন ওই অবস্থাতে ভালভ ক্লিয়ারেন্স মেপে দেন গিয়ে অ্যাডজাস্ট করতেছে। এই অ্যাডজাস্টমেন্ট কিন্তু মোটেই ঠিক হবে না, আইদার লুজ অথবা টাইট, যে কোনো একদিকে যাবেই, 100% যাবে। এখন ভালভ টাইট বা লুজ কখন হয়? এই যে আমার ক্যামলোব, 1 নম্বরে ক্যামলোব এবং 3 নম্বর হচ্ছে ভালভ, এই যে দুইটা কম্পোনেন্টের মাঝখানে পুরো ভালভ ট্রেনটা অন্যান্য যতগুলো কম্পোনেন্ট আছে সবগুলো কম্পোনেন্টের যে গ্যাপগুলো আছে, ছোট 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 গ্যাপ, সবগুলা গ্যাপের কিউমিলেটিভ ভ্যালুটা যদি বড় হয় তাহলে আমার হচ্ছে বেসিক্যালি ভালভ লুজ, আর যদি কিউমিলেটিভ ভ্যালুটা ছোট হয় সেক্ষেত্রে হচ্ছে ভালভগুলো হচ্ছে টাইট, ভালভ ক্লিয়ারেন্স হচ্ছে টাইট। এখন আমরা সুপার হাই কোয়ালিটি একটা ইলাস্ট্রেশন দিকে দেখব, যেটা কিনা লিওনার্দো ডি ভিঞ্চি উনি মরে যাওয়ার আগে আমার কাছে ইমেল করে দিয়ে গেছিলেন। এটা আমি ওনার ম্যানুস্ক্রিপ্টে খুঁজে পাইছি। এখন দেখেন এখানে একটা 4 স্ট্রোক ইঞ্জিনের টোটাল 4টা সাইকেলের কথা উল্লেখ করা আছে। কেমন, আমার প্রথমটা হচ্ছে ইন্টারস্ট্রোক, দেন দিয়ে হচ্ছে আমার কম্প্রেশন, দেন দিয়ে হচ্ছে কম্বাসশন, কম্বাসশনটা হচ্ছে যেটাকে আমরা পাওয়ার স্ট্রোকে বলি, দেন লাস্টে হচ্ছে এক্সস্ট। কেমন, এখন আমি এর থেকে আর ভালো আঁকতে পারতেছি না, যে কারণে আপনাদেরকে একটু বেটার ওয়েতে দেখাইতে পারতেছি না, বাট রাফ আইডিয়াটা আপনারা এখান থেকে পাবেন। তো দেখেন ইন্টারস্ট্রোকে কি হচ্ছে, আমার উপরে এই যে এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আমার ক্যামলকগুলো। তো এই যে ইনটেকের যে ক্যামলকটা, সে এসে আমার ভালভের যে উপরে যে বাকেটটা থাকে, বাকেটটার মধ্যে হচ্ছে সে বাড়ি মারতেছে, বাড়ি মারার কারণে ভালভটা নিচের দিকে নেমে ওপেন হইল। কেমন, ওপেন হওয়ার পরে যেটা হবে, আমার এয়ার এবং ফিউলের মিক্সচার ভিতর দিকে ঢুকলো। কেমন, এই খেয়াল করে দেখেন এখানে কিন্তু এক্সস্ট যে ভালভটা তখনও কিন্তু সিলড অবস্থায় আছে, সিলড অবস্থায় রেখে দিছে সে ইঞ্জিনটাকে, সে এখনো খোলে নাই। দেন গিয়ে হচ্ছে আমার কম্প্রেশন স্ট্রোকে দুইটা ভালভই হচ্ছে ক্লোজড অবস্থায় আছে। কেমন, খেয়াল করছেন? দেন কম্বাসশন আসতেছে আমার এখান থেকে, যে স্পার্ক প্লাগটা, এইটা হচ্ছে আমার স্পার্ক প্লাগ, স্পার্ক প্লাগটা হচ্ছে আগুনটা জ্বালালো, জ্বালানোর পরে এখানে হচ্ছে একটা বোমা ফুটলো, বোমাটা ফুটার পরে এই যে প্রেশারটা, এই প্রেশারটা হচ্ছে আমার যে পিস্টনের যে মাথাটার মধ্যে হচ্ছে প্রেশার দিবে, প্রেশার দেওয়ার কারণে সে নিচের দিকে নামবে, সোজা কথা। কেমন, তো এইটাই হচ্ছে আমার পাওয়ার স্ট্রোক। এখনও কিন্তু খেয়াল করে দেখেন আমার ইনটেক বলেন এবং এক্সস্ট বলেন, দুইটা ভালভই হচ্ছে ক্লোজড অবস্থায় আছে, মানে ইঞ্জিনটা স্টিল সিলড অবস্থায় আছে। দেন লাস্টে হচ্ছে এক্সস্টের সময় এই যে আমার যে এক্সস্টের যে ক্যামলকটা হচ্ছে আমার এক্সস্ট যে ভালভটা আছে, ভালভের স্টেমের মাথার মধ্যে, মানে ব্যাকেটটার মধ্যে বাড়ি মারতেছে, বাড়ি মারার কারণে এটা একটু খুলতেছে, খোলার কারণে তখন এখানে একটা ক্রিয়েট হওয়ার কারণে এখান থেকে আমার এক্সস্ট যে গ্যাসগুলো আসে সে বাইরে বের হয়ে গেল। তো টোটালটা মিলেই হচ্ছে আমার 4টা সাইকেলে একটা ইঞ্জিন পাওয়ার মেক করতেছে। এখন আমরা দুইটা সিনারিওতে যাই। প্রথম সিনারিওতে আমার ভালভগুলো ধরেন সবগুলো হচ্ছে খুব টাইট, এতে করে যেটা হবে যে আমার এই যে ক্যামলকটা, এটা সে তো ঘুরতেছে তাই না, সে দেখা যাবে কি যেহেতু টাইট হয়ে গেছে, মানে তার ডিস্টেন্সটা ছোট হয়ে গেছে, সে একটু আর্লি এসে হচ্ছে আমার ভালভের যে মাথাটা, অর্থাৎ যে বাকেটটা আছে, বাকেটটার মধ্যে হচ্ছে বাড়ি মারবে, বাড়ি মারার কারণে ভালভটা যখন খোলার কথা, কারণ সেটা খুলে আপনার এয়ার ফিউলের মিক্সচারটা হচ্ছে ভিতরে ঢুকতে দিবে তাই না, সে দেখা যাবে কি যত আগে খোলার কথা তার থেকে আগে খুলে ফেলছে, খুলে প্লাস হচ্ছে যেহেতু টাইট অবস্থায় আছে, সে এই ক্যামলকটা হচ্ছে এই ভালভের মাথার সাথে অনেকক্ষণ ধরে কন্ট্যাক্টে থাকবে, তো সে যখন ক্লোজ করার কথা সে তখন না ক্লোজ করে আরও পরে গিয়ে ক্লোজ করলো। এটা যেমন এখানে হচ্ছে এক্সস্টে যেটা হবে, সে যদি টাইট হয়, আমার যখন
কম্বাসন স্ট্রোকটা শেষ হলো, শেষ হওয়ার পরে তার তো একটা নির্দিষ্ট টাইম আছে, টাইমটা পরে গিয়ে সে হচ্ছে একটা ভিতরে যে এক্সস্ট গ্যাসগুলো আছে সেগুলোকে বের করে দিবে, তাই না? সেটা না করে সে করবে কি, সে একটু আর্লি খুলে যাবে, কারণ এই যে সে ঘুরতেছে, ঘুরে এসে এখানে বাড়ি মেরে সে এটাকে আর্লি খুলে দিবে। খুলে দেওয়ার কারণে আমার এখানে কম্বাসন স্ট্রোকে কম্বাসনটা পুরোপুরি শেষ হওয়ার আগেই হচ্ছে দেখা যাবে ভিতরে যে প্রেশারটা ছিল, যে এয়ারফিলের যে মিক্সচারটা ছিল প্রপারলি কম্বাস্ট হওয়ার আগেই এখান থেকে ফাঁকাটা পেয়ে তারা এখান থেকে বের হয়ে যাবে। শুধু তাই না, সে আবার ওই যে যেটা বললাম যে অনেকক্ষণ ধরে সে কন্ট্যাক্টে থাকবে আমার ক্যামলকটা এটার সাথে, যে কারণে হচ্ছে তার যখন এটাকে আবার বন্ধ করার কথা তখন না বন্ধ করে সে আবার বন্ধ করবে হচ্ছে দেরিতে। তাহলে টোটাল সামারিটা কি দাঁড়াচ্ছে, ভালভ ক্লিয়ারেন্স যদি টাইট হয়, আপনার ইনটেক ভালভ এবং এক্সস্ট ভালভ দুইটাই হচ্ছে যখন খোলার কথা তার থেকে আর্লি খুলবে, এবং যখন বন্ধ করার কথা তার থেকে দেরিতে বন্ধ করবে, কারণ ক্যামলকটা অনেকক্ষণ ধরে তাদের সাথে কন্ট্যাক্টে আছে। এতে করে সমস্যাটা কি হবে সেটা হচ্ছে, আপনার যখন কম্বাসন সাইকেলের সময় যখন এখানে আগুন লাগলো ভিতরে, একটা বোমা ফুটলো, ফোটার পরে সে কিন্তু গরম হয়ে আছে, গরম হয়ে যাওয়ার পরে আবার যখন সাইকেলটা ঘুরে ইনটেক সাইকেলে যখন আসতেছে, সে যে আবার খুলে সে অনেকক্ষণ ধরে খুলে আছে, তো এতে করে সে অনেক গরম হবে। কেমন, এটা আপনার ইনটেক ভালভের ক্ষেত্রেও ট্রু, এক্সস্ট ভালভের ক্ষেত্রেও ট্রু। অনেক গরম হবে, গরম হওয়ার পরে সে হিটটা কিভাবে শেড করে দেখেন, ইন্টারেস্টিং মেকানিজমটা, সে যে ইঞ্জিনটা গায়ে গিয়ে আবার যখন বসতেছে, ওই যে হিট সিঙ্কের মতো কম্পিউটারের হিট সিঙ্ক থাকে না, প্রসেসর থেকে আমরা সিপিইউ থেকে হচ্ছে আমার হিটটা হিট সিঙ্কে চলে যায়, তা আমার ইঞ্জিনের বডিটা হিট সিঙ্কের মতো কাজ করে। তো ভালভটা করে কি, এই ইঞ্জিনের বডির মধ্যে সে হিটটাকে ছেড়ে দেয়, ছেড়ে সে ঠান্ডা হয়। বাট টাইট ভালভের ক্ষেত্রে আপনার ভালভ তো অনেকক্ষণ ধরে খুলে আছে, এখানে গিয়ে যে সে এখানে বসবে, সে বসার সময়টা কমে যাচ্ছে, কমে যাওয়ার কারণে সেই হিটটা প্রপারলি সেট করতে পারবে না। তো কন্টিনিউয়াসলি এভাবে সেই হিট সাইকেল হইতেই থাকে হইতেই থাকে, সে প্রপারলি হিট সেট করতে পারে না। ইঞ্জিনিয়াররা যেভাবে ডিজাইন করছে তাকে, সেটা থেকে সময় কম পাচ্ছে সে হিটটাকে সরানোর জন্য, এতে করে আপনার ভালভগুলো হচ্ছে পুড়ে যায়। এখন এটা ইনটেকের যে ভালভগুলো আছে এগুলো অলওয়েজ যেটা হয়, আপনার এই দিক দিয়ে তো আপনার এয়ার ফিউয়েল মিক্সচারটা ঢুকতেছে, তাই না? ওই ঢোকার সময় তারা সামান্য এটার মধ্যে যেটা যে গরম হয়ে যাচ্ছে, এই গরমটা কিছুটা হচ্ছে ওরা সাথে করে নিয়ে তারপরে ইঞ্জিনের ভিতরে ঢুকে। এই কারণে ইনটেক ভালভের তেমন একটা ক্ষতি না হইলেও এক্সস্ট ভালভ যেটা, তার কিন্তু ঠান্ডা হওয়ার সিস্টেমই হচ্ছে সেই ইঞ্জিনের বডির মধ্যে গিয়ে যখন বসতেছে তখন। তো সে তো হচ্ছে যেটা বললাম যে খুলতেছেও হচ্ছে আর্লি, আবার বন্ধ হচ্ছে লেটে, অনেকক্ষণ ধরে এসে খুলে আছে, সে হিট শেড করার টাইম পাইতেছে না। আর এমনিতেই হচ্ছে কম্বাসন স্ট্রোকের পরে এমনি ভিতরে অনেকটুকু গরম হয়ে গেছে, ওই গরম হচ্ছে তাকে ধরে আবার বাইরে বেরোচ্ছে, মানে ওর জন্য এটা মরার উপর খাড়ার ঘা। তো এই কারণে হয় কি, আপনার ভালভ ক্লিয়ারেন্স যদি টাইট হয়, এক্সস্ট ভালভগুলো দেখবেন অলওয়েজ হচ্ছে পুড়ে যাবে, একদম পুরো পুরো কয়লা হয়ে যাবে আপনার ভালভগুলো। আর এই ভালভগুলোকে ঠান্ডা রাখা এতটাই গুরুত্বপূর্ণ যে আপনার মডার্ন যে টার্বোচার্জ যে ইঞ্জিনগুলো, এগুলোর মধ্যে আপনার এই ভালভ স্টেমগুলো আছে না, এই ভালভ স্টেমগুলোর ভিতরে সোডিয়াম ইউজ করে। সোডিয়াম ইউজ করে আপনার সোডিয়াম তো রুম টেম্পারেচারে কঠিন থাকে, তাই না, সলিড অবস্থায় থাকে। এটা যখন ইঞ্জিন যখন অপারেটিং টেম্পারেচারে পৌঁছাইতেছে, তখন দেখা যাবে আপনার এগুলা লিকুইড হয়ে যাইতেছে। এই যে লিকুইড হয়ে এটা হিট ট্রান্সফার করে, আপনার বেসিক্যালি এখান থেকে হিটটা নিয়ে আপনি যখনই ভালভটা আবার ইঞ্জিনের বডির সাথে বসতেছে, সেই হিটটাকে হচ্ছে ওখানে সরায় দেয়। এতটুকু গুরুত্বপূর্ণ আপনার ভালভগুলোকে ঠান্ডা রাখা। এবার সেকেন্ড সিনারিটার মধ্যে আমরা আসি, সেটা হচ্ছে ভালভ যদি লুজ হয়, সেক্ষেত্রে হবে কি, যেহেতু আপনার এই যে ক্যামলকগুলো এগুলো যে ঘুরতেছে, এই ঘুরে ঘুরে এসে যে ভালভের মাথাটার মধ্যে সে তারা যে বাড়ি মেরে এটাকে খুলবে, ক্লিয়ারেন্স বেশি হয়ে যাওয়ার কারণে তাদের আরো অনেকটুকু ট্রাভেল করে এসে তারপরে হচ্ছে দেখা যাচ্ছে এটাকে খুলতেছে, যেই টাইমে খোলার কথা তখন খুলতেছে না, একটু দেরিতে গিয়ে খুলতেছে। এই যে দেরিটা হচ্ছে না, এই দেরিটা হয় হচ্ছে বেসিক্যালি আপনার যেহেতু ডিস্টেন্সটা বেড়ে গেছে, তাকে অনেকটুকু ট্রাভেল করতে হচ্ছে সেটার কারণে। তো এখন কি হবে সেটা হচ্ছে, এটা ইনটেক ভালভের ক্ষেত্রে যদি হয়, সেক্ষেত্রে হচ্ছে সে যখন খোলার কথা তার থেকে দেরিতে খুলতেছে। তা আপনার ভেতরে তো হচ্ছে এয়ার ফিউয়েল মিক্সচারটা ঢুকবে, এই ঢোকার যে সময়টা লেট হইলো, তা এয়ার ফিউয়েল মিক্সচারটা হচ্ছে কম ঢুকলো, দ্যাটস ওয়ান কনসিকুয়েন্স। আর এক্সস্টের ক্ষেত্রে যেটা হবে, সে যখন কিনা হচ্ছে আমার কম্বাসশন স্ট্রোকটা শেষ হইল, এক্সস্ট আমার এক্সস্ট স্ট্রোকের সময় প্রপার টাইমেই তো গ্যাসটা বের হয়ে যাওয়ার কথা, তাই না? বাট ওই যে যেটা, সে অনেকটুকু ক্যামলকটা অনেকটুকু ঘুরে এসে তারপরে তাকে হচ্ছে ভাল্বটাকে খুলতেছে, খোলার কারণে দেরিতে খুলবে, বেসিক্যালি ভাল্বটা দেরিতে খোলার কারণে গ্যাসটা বের হইতে দেরি হবে। আর প্লাস হচ্ছে আরেকটা জিনিস হবে, সেটা হচ্ছে
সে যে শুধুমাত্র দেরিতে খুলতেছে তাই না, যেহেতু তার ডিস্টেন্সটা বেশি, যে কারণে খুব কম সময় সে কন্ট্যাক্টে থাকবে। দেখা যাবে যে অল্প একটু কন্ট্যাক্ট করে আবার সরে গেছে। সরে যাওয়ার কারণে ভালভটা আর্লি ক্লোজ হয়ে যাবে। আর্লি ক্লোজ হয়ে যাওয়ার কারণে যে এক্সহস্ট গ্যাসটা সবগুলা প্রপারলি হচ্ছে বেরোতে পারবে না। তো ইনটেকেও হচ্ছে আপনার এমনিতেই তো এয়ারফিল্ডে মিক্সচার কম ঢুকতেছে, প্লাস হচ্ছে আর্লি ক্লোজ হয়ে যেতেছে, যে কারণে সবটা ঢুকতেছেও না। আবার এক্সহস্টের সময় হচ্ছে গ্যাসটা প্রপার টাইমে বের হইতে পারতেছে না, একটু দেরিতে বের হইতেছে, আর সবগুলা গ্যাস হচ্ছে এখান থেকে বের হইতে পারতেছে না। তো যে কারণে হচ্ছে আলটিমেটলি আপনার দেখা যাবে বাইকের একটু স্লাগিশ হয়ে গেছে, আপনার পাওয়ারটা হচ্ছে একটু আপনি কম পাবেন। সো বাট টাইট খেয়াল করছেন যে আমার টাইট ভালভের যে সিনারিও ওইটা থেকে এটা কিন্তু মাচ মোর ফরগিভিং। অ্যাটলিস্ট ভালভগুলার আহামরি যে কোনো ক্ষতি হচ্ছে এমন না, মানে আপনি ইঞ্জিনটা এটা সহ্য করতে পারবে। এটা জাস্ট এয়ারফিলের মিক্সচারের মধ্যে একটু ঝামেলা করার কারণে বাইকের পাওয়ারটা একটু স্লাগিশ হয়ে যায়। এখন ন্যাচারাল প্রশ্ন আসে যে কোন সিনারিওটা হচ্ছে বেশি হয়। দেখেন, আধুনিক যে মোটরসাইকেলগুলোতে এগুলাতে ভালভ টাইট হয়ে যাওয়ার সিনারিওটা বেশি হয়। অনেক ওল্ড স্কুল রাইডার মনে করে যে অ্যাকচুয়ালি ভালভ তো লুজ হয়। না, বর্তমান যে আধুনিক যে মোটরসাইকেলগুলো এগুলো বাই ডিজাইন এমনভাবে ডিজাইন করা যেটার কারণে একটা সাইড ইফেক্ট হিসেবে আপনার যে ভালভগুলো আছে ভালভগুলো আস্তে আস্তে টাইটের দিকে যায়। এটা কারণটা কি? কারণ হচ্ছে খেয়াল করে দেখেন, আমার এই ভালভটা তার এই যে সিটটা আছে না ইঞ্জিনের বডির মধ্যে, এই সিটের মধ্যে গিয়ে প্রতি সেকেন্ডে অনেকবার করে হচ্ছে বাড়ি মারে। তো তার প্রতি মিনিটে হাজার হাজার বার, প্রতি ইঞ্জিনের পুরা লাইফে কোটি কোটি বার সে ওখানে গিয়ে বাড়ি মারবে। তো এখন এই আমার যে ভালভের যে ম্যাটেরিয়ালটা, মেটাল ম্যাটেরিয়ালটা ভার্সেস ইঞ্জিনের বডির যে মেটাল ম্যাটেরিয়াল, এগুলো দুইটা আলাদা আলাদা ম্যাটেরিয়ালে তৈরি হয়। ইউজুয়ালি ভালভ সিটগুলা এই যেখানে যে সিটটা আছে না তার যেখানে গিয়ে সে বসে, এই সিটের ম্যাটেরিয়ালটা একটু নরম হয়। তো সে প্রত্যেকবার গিয়ে এই যে বাড়ি মারতেছে, এই যে খুলতেছে বন্ধ হচ্ছে, খুলতেছে বন্ধ হচ্ছে, এটা বারবার বাড়ি মারতে 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 এই সিটটাকে হচ্ছে ক্ষয় করে ফেলে। ক্ষয় করে সিটটা ভিতরের দিকে একটু ডিবে যায়, উপরের দিকে একটু ডিবে যাবে। ডিবে দেখা যাবে যে হচ্ছে আমার এই ভালভের ভালভের ডিস্টেন্স আর ক্যামের ডিস্টেন্স এই দুইটা হচ্ছে কমে গেল। কমে যাওয়ার কারণে ভালভটা হচ্ছে টাইট হয়ে যায়। ইন দ্য সেম স্যুট খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে এই যে ভালভের আগাটা, সেটার উপরে যদি হচ্ছে আপনার ধরেন আপনার ইম্প্রপার কম্বাসশন হইলো, কম্বাসশনের কারণে আপনি ভেতরে কার্বন বিল্ড আপ হইলো, কার্বন বিল্ড আপ হয়ে ভালভের স্টেমে সেটা গিয়ে জমা হলো। এতে হবে কি, ভালভের স্টেম ওই যে কার্বনটা আছে না, কার্বনটা শুদ্ধ নিয়ে আপনার সিটের মধ্যে গিয়ে বাড়ি মারবে, যে সিটটার মধ্যে গিয়ে সে বসতেছে। এতে করে হবে কি, আপনার এটার ধরেন একটা হ্যামারের কথা চিন্তা করেন, প্রত্যেকবার গিয়ে হাতুড়িটা আপনার ওই সিটের মধ্যে গিয়ে বাড়ি মারতেছে। এই কারণে ওখানে যতটুকু গ্যাপ হওয়ার কথা এইটারে হচ্ছে সে আরও হচ্ছে সিটটা যতটুকু ক্ষয় হওয়ার কথা আরও ক্ষয় করে ফেলতেছে। ক্ষয় করে ভালভ হচ্ছে আরও ভিতরে ঢুকে যাবে, ঢুকে ওই যে টাইট হওয়ার প্রসেসটা সেটা হচ্ছে আরও অ্যাক্সেলারেট হচ্ছে। আর তাছাড়া আরেকটা জিনিস, সেটা হচ্ছে আপনার ভেহিকেলটা যদি হাই আরপিএম এর হয়, সেক্ষেত্রে হচ্ছে একটা লো আরপিএম এ চলা ভেহিকেল থেকে আপনার যে ভেহিকেলটা, এটা তার যে ভালভগুলো এগুলা প্রতি মিনিটে আরও বেশিবার খুলতেছে বন্ধ হচ্ছে, খুলতেছে বন্ধ হচ্ছে। সেক্ষেত্রে হচ্ছে আপনার ভালভ সিটের যে ড্যামেজটা, এই ড্যামেজটা আরও বেশি করে হবে। সো হাই আরপিএমে যেসব ভেহিকেল চলে এগুলো ন্যাচারালি হচ্ছে তাদের ভালভ সিটের যে ড্যামেজটা এটা একটু বেশি হয়। আবার উল্টাটাও হইতে পারে। কেমন? এটা যদিও যেটা বললাম লুজ হওয়াটা যেটা, এটা খুব কম হয়, বাট হইতে পারে। এটা হয় কেন? সেটা হচ্ছে আপনার ধরেন ইউজুয়াল সাসপেক্টটা যেটা, সেটা হচ্ছে আপনার এই যে ক্যাম লবটা এখানে বাড়ি মারতেছেন, এই ক্যামের মাথাটা, এই মাথাটা হচ্ছে আপনার আস্তে আস্তে ওয়্যার হয়ে যায়। এই ক্যামের মাথাটা ওয়্যার হয়ে গেলে তখন দেখা যাবে যে তাকে আরেকটু ডিস্টেন্স যাইতে হচ্ছে, সে যখন কিনা হচ্ছে ভালভের সাথে কন্ট্যাক্টে আসতেছে। ওইটাও হইতে পারে। আবার এই যে ক্যাম এবং ভালভের বাকেটের মাঝখানে একটা শিম থাকে, আমরা যেটাকে ওই যে শিম অ্যাডজাস্টমেন্টের কথা বলি না, এই শিমগুলো যদিও হার্ডেন স্টিল দিয়ে বানায়, খুব একটা ওগুলাও হচ্ছে ক্ষয় হয় না, বাট হইতে পারে। আপনার 100টা বাইক যদি নেন, দেখবেন 98টার মধ্যে ভালভ হচ্ছে টাইট হয়ে গেছে, বা বাকি 2টার মধ্যে লুজ হয়ে গেছে। লুজ হয়ে গেছে কেন? কমন একটা সিনারিও দেখা যায়, এই শিমটা হচ্ছে ক্ষয় হয়ে গেছে, এখানে শিমটা ক্ষয় হয়ে গেছে। এখন আমি তো আপনাদেরকে এখানে শিম আন্ডার বাকেট সিস্টেমের কথা বলছি, কিন্তু এটা যদি এমন হয় যে রকার আর্ম দিয়ে তৈরি, সেক্ষেত্রে হচ্ছে একই জিনিসই হবে অনেকটা। সেটা হচ্ছে আপনার রকার আর্মে একটা পিভট থাকে, একটা ছোট একটা পিনের মতো থাকে, যেটার উপরে ইয়ে করে সে খেলে। এই পিভট যে আর্মটা, এই আর্মটা যদি নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে হচ্ছে আপনার এটা যে জিওমেট্রিটা ওপেন আপ হয়ে আর একটু গ্যাপ ক্রিয়েট হবে। তারপর আরেকটা জিনিস হচ্ছে ভালভের যে স্টেমের যে টিপটা, আগাটা, ভালভের স্টেমের আগাটা, ওইটারও হচ্ছে ওয়্যার অ্যান্ড টিয়ার হয়ে এখানে একটা মাশরুম মানে হচ্ছে এইরকম একটা, দেখতে অনেকটা এরকম আর কি, মানে একটা পুকুরের মতো একটা গর্তের মতো হবে। ওই গর্ত হয়ে গেলে সেম টু সেম তখন আবার
এই ক্লিয়ারেন্সটা হচ্ছে বেড়ে যায়। এখানে টাইট ভালভ যদি হয়, যেহেতু কম্প্রেশন লস হচ্ছে, মানে বেসিক্যালি আপনার ভালভগুলো ওপেন থাকতেছে, ওই ওপেন অংশ দিয়ে এটা যে কম্প্রেশন স্ট্রোকের সময় তার যে কম্প্রেশন প্রেশারটা হচ্ছে এসকেপ করতেছে, চলে যাচ্ছে, যে কারণে বাইকে মেজর একটা পাওয়ার লস হবে। প্লাস হচ্ছে আপনি বাইক যখন গরম অবস্থায় থাকতেছে, ওই যে ভালভগুলো স্লাইটলি ওপেন থাকতেছে, যেহেতু ক্লিয়ারেন্সটা হচ্ছে বেড়ে যাইতেছে, আলটিমেটলি হবে কি, আপনি গরম অবস্থায় ওই সেম টু সেম কম্প্রেশন লসের কারণে আপনার বাইক স্টার্ট নিতে চাইবে না, তারপরে গরম অবস্থায় বাইক স্টল করবে, তারপরে হচ্ছে আইডল দেখবেন যে হচ্ছে টিপিএস এর ইস্যুর কারণে যে টাইপসের হচ্ছে আইডল একটু উল্টাপাল্টা করে না, এই সেম টু সেম দেখবেন উঠানামা করতেছে। আর অবভিয়াসলি বাইক ওভারহিট হয়ে যাবে যদি হিট সে শেড করতে পারতেছে না প্রপারলি। আর লুজ ভালভ থাকলে যেরকম সামান্য একটু ট্যাপিং নয়েজ করে, আম, সেলাই মেশিনের মতো একটা সাউন্ড করে, দেখবেন যে হচ্ছে ভালভ যদি টাইট হয়ে যায় অ্যাবসোলুটলি কোনো নয়েজ থাকবে না, আপনার বাইক হচ্ছে সন্দেহজনকভাবে হচ্ছে সাইলেন্ট হয়ে যাবে, তার কোনো মেকানিক্যাল কোনো শব্দগুলো যেগুলো ভেতর থেকে আসতো এগুলো দেখবেন যে হচ্ছে চলে যাচ্ছে, বিশেষ করে হেডের পাশ থেকে। আর লুজ ভালভের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে আপনার বাইক প্রপারলি ব্রিথ করতে পারতেছে না, তাই না? ওই যে যেহেতু ভালভটা দেরিতে ওপেন হচ্ছে, আর্লি ক্লোজ হচ্ছে, বাইক হচ্ছে প্রপারলি ব্রিথ করতে পারতেছে না, তো যে কারণে আপনার বাইকটা থ্রটল রেসপন্সটা একটু লেজি টাইপসের হয়ে যাবে। আর বিশেষ করে হায়ার পিএমে যখন যাবেন, যেখানে কিনা বাইকের সবচেয়ে বেশি ব্রিদিং এফিসিয়েন্সির দরকার পড়ে, সেখানে গিয়ে দেখবেন বাইক যেহেতু এমনিতেই প্রপারলি ব্রিথ করতে পারতেছিল না, হায়ার পিএমে যাওয়ার পরে সে আরও স্ট্রেসে পড়তেছে, আরও তাকে জোরে নিঃশ্বাস নিতে হচ্ছে, সেটা সে কম পাচ্ছে, কম পাইলে তখন আপনার দেখবেন হাই এন্ডের যে পাওয়ারটা এটা কিছুটা আপনি লুজ করতেছেন। খুব আহামরি বেশি না, তবে আপনি সেটা ফিল করতে পারবেন, অ্যাটলিস্ট ফিল করার মতো। আর সেম কারণে ফিউল এফিসিয়েন্সি ড্রপ করবে। আর যেহেতু হচ্ছে আপনার যে ক্যামলপটা অনেকটুকু ট্রাভেল করে গিয়ে তারপরে আপনার যে ভাল্বগুলো ওগুলোর মধ্যে বাড়ি মারতেছে উপরে, ওই যে বাকেটটা হোক বা সেটা রকার আর্ম হোক, যেটাতেই হোক না কেন, অনেকটুকু গিয়ে যেহেতু বাড়ি মারতেছে, একটা টিক 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 করে একটা সাউন্ড করে হচ্ছে বাড়ি মারবে, সাউন্ডটা একটু লাউডার শোনাবে। এটা হচ্ছে আপনার কাছে অনেকটা সেলাই মেশিনের মতো সাউন্ড শোনাবে। এখন মাথায় রাখবেন, ভালভ ক্লিয়ারেন্সটা কিন্তু কোনো ইউনিভার্সাল নাম্বার না। এটা ইঞ্জিন আর্কিটেকচার, ভালভ ট্রেনের ডিজাইন, অপারেটিং আরপিএম, আপনার কি কি ম্যাটেরিয়াল ইউজ করছেন আপনার ভালভ ট্রেনটাতে, প্লাস হচ্ছে বাইকের ওভারঅল যে থার্মাল বিহেভিয়ার, ওগুলো সব কিছুর উপর নির্ভর করে। একটা জিনিস খেয়াল করে দেখেন, বামে আমার হচ্ছে হন্ডা হর্নেট CB160R, ওই বাইকটার ভালভ ক্লিয়ারেন্স হচ্ছে দেওয়া, কেমন? খেয়াল করে দেখেন, ইনটেক হচ্ছে 0.08 মিলিমিটার, এক্সস্ট হচ্ছে 0.24 মিলিমিটার। আবার ডানে দেখেন সেটা হচ্ছে 300 SR এর ভালভ ক্লিয়ারেন্স দেওয়া, ইনটেকে হচ্ছে 0.12 মিলিমিটার থেকে 0.17 মিলিমিটার, এক্সস্টে হচ্ছে গিয়ে আবার 0.17 মিলিমিটার থেকে 0.22 মিলিমিটার। আমি তো এই নাম্বারসগুলো প্রবাবলি আমার আগের ভিডিওগুলোতে হচ্ছে আপনারা অনেক দেখছেন এগুলো। এখন হন্ডা হচ্ছে একটা সিঙ্গেল নাম্বার দিছে, কিন্তু 300 SR হচ্ছে একটা রেঞ্জ দেওয়া। কাহিনী কি দেখেন, এটা হচ্ছে 300 SR এর ডিজাইন ইঞ্জিন আর্কিটেক্ট হচ্ছে, চিন্তা করেন এটা হচ্ছে একটা ডিওএসসি ইঞ্জিন প্লাস হচ্ছে শিমান্ডার বাকেট সিস্টেম, কেমন? এটার কারণে যেটা হয়, বাইকের যে টোটাল ভালভ ট্রেন যেটা মারাত্মক রিজিড স্টেবল, প্লাস হচ্ছে ফ্লেক্সিং হয় না, কেমন? টেম্পারেচারও হচ্ছে তাকে তেমন বেশি একটা এফেক্ট করে না এই রিজিডিটির কারণে, যে কারণে হচ্ছে ম্যানুফ্যাকচারার একটা টাইটার একটা প্রেসাইজ ক্লিয়ারেন্স হচ্ছে তারা দিতে পারে। যেমন এই যে এটার রেঞ্জটা দেখেন, ইনটেক এক্সস্ট দুইটা মিলে হচ্ছে 12 থেকে 22 পর্যন্ত, ওইটার সাথে কম্পেয়ার করলে হন্ডারটা হচ্ছে 8 থেকে 24 পর্যন্ত। হন্ডারটার গ্যাপটা হচ্ছে অনেক বড়, কিন্তু 300 SR এর গ্যাপটা হচ্ছে ছোট। ওই যে যেটা বললাম যে 300 SR ডিওএসি তো রিজিড সিস্টেম হওয়ার কারণে এই জিনিসটা, প্লাস হচ্ছে আর তবে প্রশ্ন আসতে পারে যে হন্ডা কেন একটা সিঙ্গেল নাম্বার দিল, কিন্তু 300 SR তো রেঞ্জ দিচ্ছে। তো দেখেন, এটা হন্ডা কিন্তু র্যান্ডমলি বা মিস্টেকেনলি বা হন্ডা এখানে উইয়ার্ডলি একটা নাম্বার হচ্ছে সিঙ্গেল নাম্বার দিচ্ছে, ওরকম না। এটা হচ্ছে প্রত্যেকটা বাইকের ক্ষেত্রে, দুইটা বাইকে কতটা প্রেসাইজ তাদের ভালভ ট্রেন, এটা হচ্ছে এটা রিফ্লেক্ট করতেছে। আপনার ডিওআইসি শিমান্ডার বাকেট সিস্টেমে প্রত্যেকটা জিনিস এত কম্প্যাক্ট, এত রিজিড, যে ফাইনাল ক্লিয়ারেন্সটা হচ্ছে আপনার থিম সিকনেস প্লাস হচ্ছে সিটের যে ওয়্যারের কন্ডিশন সেটার উপরে নির্ভর করতেছে। তো এই মাইক্রো ভেরিয়েবলসগুলো বেশি থাকার কারণে এটা হয় কি, একটা সিঙ্গেল একটা পারফেক্ট নাম্বার হচ্ছে দেওয়া যায় না। তো যে কারণে দেখবেন ডিওআইসি স্পোর্টি যত বাইক আছে, যে ব্র্যান্ডেই যান না কেন, এরা সব সময় হচ্ছে একটা উইন্ডো দিবে যেখানে আপনার পারফরমেন্স প্লাস হচ্ছে লংজিভিটি
দুইটার জিনিসই হচ্ছে সেফলি টেক কেয়ার করা যাবে। এই কারণে হচ্ছে 300 এসআর আপনার রেঞ্জটা দেখতে পাচ্ছেন। ইনটেকে 12 থেকে 17 আর এক্সস্ট হচ্ছে 17 থেকে 22 পর্যন্ত। কেমন? এখন আপনি 12 থেকে 17 পর্যন্ত 12, 13, 14, 15, 16, 17 ইনটেক সাইডে, এক্সস্ট সাইডে 17, 18, 19, 20, 21, 22 এই যেকোনো একটা নাম্বারে যদি ফল করতে পারেন, আপনার বাইক ফাইন থাকবে। বাট একদম মিডল পয়েন্টে যদি রাখতে পারেন, অর্থাৎ ইনটেকে হচ্ছে 14 অথবা 15 এবং এক্সস্টে হচ্ছে 19 অথবা 20, একদম মিডল পয়েন্টে যদি রাখতে পারেন, আপনার বাইক হচ্ছে সবচেয়ে বেশি হ্যাপি থাকবে। আপনি যত লুজ সাইডে যাইতে থাকবেন, দেখবেন বাইকের সাউন্ডটা আস্তে 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 বাড়তেছে। ওই যে একটা টিক 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 সাউন্ডটা, এটা বাড়তে থাকবে। একবার যখন আপনি 22-এর বাইরে চলে যেতেছেন, সাউন্ডটা অনেকটুকু লাউড হয়ে যাবে। এসওইসি ইঞ্জিনে যেহেতু রকার আর্ম ইউজ করা হয়েছে হন্ডা সিবি 160R এ, রকারগুলো প্রিডিক্টেবলি একটু এক্সপান্ড হয়। থার্মাল বিহেভিয়ারটা সিম্পল আর কি। তো আর প্লাস এগুলো এক্সপান্ডই হয় হচ্ছে আপনার ভালভের দিকে। তো যে কারণে হন্ডা সেফলি হচ্ছে ইনটেকে হচ্ছে বলতে পারে যে আমরা ওটা 0.08 মিলিমিটার রাখবো, প্লাস হচ্ছে এক্সস্টে হচ্ছে 0.24 মিলিমিটার রাখবো। এটা কারণ রকার আর্মগুলো বেসিক্যালি হচ্ছে মেকানিক্যাল লেবার। কেমন? এরা হচ্ছে আপনার টেম্পারেচারের সাথে জিওমেট্রি যে চেঞ্জটা, এটা আর একটু বিগার হয়, যে কারণে হচ্ছে আপনার এক্সস্ট সাইডে আর একটু বিগার সেফটি ব্যাপার হচ্ছে রাখা লাগে। আর ইনটেকটা হচ্ছে আপনি অনেক টাইট রাখতে পারবেন, যেহেতু ওই যেটা বললাম যে রকার আর্মগুলো ইউজুয়ালি ভালভের দিকে হচ্ছে এক্সপ্যান্ড করে। আর প্লাস হচ্ছে বাইকটা এসওইসি যে আর রেভ লিমিটও কম, 9000 আরপিএম, 9000 না জানি 9500। তো লোয়ার কম্বাসশন টেম্পারেচারও যেমন লোয়ার থাকে, বাইকটাও হচ্ছে এই কারণে লোয়ার স্ট্রেস। তো যে কারণে হচ্ছে আপনি একটা সিঙ্গেল নাম্বার হচ্ছে দিতে পারতেছেন, কারণ মাছ সিম্পলার কম্পেয়ার টু 300 এসআর এই বাইকটা। আর কিন্তু আপনি ইনটেকে ধরেন 0.08 জায়গায় হচ্ছে একটু অফ যদি হয় এদিক সেদিক, এক্সস্টের জায়গায় যদি একটু এদিক সেদিক হয়, তাতে কোনো সমস্যা নেই। তা আপনি ধরেন ইনটেকে যেহেতু আপনার ভালভ ক্লিয়ারেন্স আলটিমেটলি আস্তে আস্তে টাইটের দিকেই যাবে, তা আপনি বেটার হয় আপনি যদি ইনটেকে 0.09 রাখতে পারেন আর এক্সস্টে আপনি 0.25 যদি রাখতে পারেন, সেক্ষেত্রে হবে কি এটা আস্তে আস্তে টাইট হয়ে আপনার মানে এই যে এখানে যে নাম্বারগুলো স্পেসিফাই করে 0.08 আর 0.24 সেখানে আসবে, দেন গিয়ে হচ্ছে আস্তে আবার 0.07, 0.23 দিয়ে যাবে। তখনও কিন্তু সে রেঞ্জের মধ্যে আছে। হন্ডা যদিও সিঙ্গেল নাম্বার দিচ্ছে, বাট আপনার একটা রেঞ্জ কিন্তু স্টিল আছে। কিন্তু এর নিচে যদি চলে যায়, অর্থাৎ 0.06 এ বা এক্সস্ট সাইডে যখন হচ্ছে 0.22 তে যাবে, তখন গিয়ে হচ্ছে আপনি দেখবেন বাইকটাতে প্রবলেম করা শুরু করছে। এখন এই ভালভ অ্যাডজাস্ট করে কিভাবে, এটা নিয়ে আমি একটা ভিডিও বানাইছি। যদিও ভিডিওটা 300 এসআর এর উপরে, কিন্তু ওয়ার্কিং প্রিন্সিপালটা আপনার যে কোনো বাইকের ক্ষেত্রেই সেম। মানে যে স্টেপসগুলো আপনাকে নিতে হবে সবগুলাই হচ্ছে মোরলেস সেম, জাস্ট নাম্বারসগুলা, ভালভ ক্লিয়ারেন্স এক্সাক্ট নাম্বারগুলো আপনাদেরকে সার্ভিস ম্যানুয়াল অথবা ওনার্স ম্যানুয়াল থেকে জাস্ট নিতে হবে, দ্যাটস ইট। ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখেন, আপনি আপনার বাইকের ক্ষেত্রেও হচ্ছে সেম জিনিসটা কাজে লাগাইতে পারবেন।